নমস্কার, দেখছেন জি24 ঘন্টা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি, আর আপনারা দেখছেন মণিপাল হসপিটালস নিবেদিত স্বাস্থ্য দর্পণ। আজ আমরা কি নিয়ে আলোচনা করব? ক্যান্সার। না, ভয় পাবেন না, কারণ ক্যান্সারেরও আনসার রয়েছে। আর সেই আনসারটা নেব কিভাবে আমরা আর্লি স্টেজে ধরা পড়লে সেটা আমাদের জন্য কতটা উপকারী হবে, এবং শুধুমাত্র তাই কি, ক্যান্সার কি পুরোপুরি কিওর সম্ভব? এরকম অনেক প্রশ্নই আসতে থাকে। তো আজকের এই প্রশ্নগুলোর আমরা উত্তর নেব। আমাদের সঙ্গে দুজন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। আলাপ করে দিয়ে আমার সঙ্গে রয়েছেন ডক্টর শুভায়ু ব্যানার্জি, সিনিয়র কনসালটেন্ট জেনারেল অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক জিআই অ্যান্ড অঙ্কোলজি সার্জারিজ। ডক্টর শুভায়ু, আপনাকে স্বাগত জি24 ঘন্টায়। নমস্কার অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সৌমেন বাসু, সিনিয়র কনসালটেন্ট রেডিয়েশন অঙ্কোলজিস্ট। ডক্টর সৌমেন, আপনাকে স্বাগত জি24 ঘন্টায়। নমস্কার। আর শুরুতেই আপনাদের যেরকম বলছিলাম যে ক্যান্সার সত্যি কথা বলতে বুক ছ্যাঁত করে ওঠে। সেই ক্যান্সারের আনসারটা কিভাবে আমরা পেতে পারি? যদি আমাদের চেনা পরিচিত কারোর, কিংবা ধরুন আপনার আমার, যদি এই ভয়ঙ্কর মারণ রোগ বলতে যেটা আমরা অভ্যস্ত, সেটা যদি আমাদের শরীরে বাসা বাঁধে, কি করব? আমি প্রথমে একটু ডক্টর শুভায়ুর কাছে চলে যাবো। ডক্টর শুভায়ু, এই যে মণিপাল হসপিটালস আজকে ক্যান্সার কেয়ার রয়েছে, তাদের ক্যান্সার ইউনিট রয়েছে, কেন আমরা আগে মণিপাল হসপিটালসকে বেছে নেব? ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যদি আপনি একটু কিছু জানান। ভারতবর্ষে মণিপাল এই মুহূর্তে 37টা হসপিটাল চালাচ্ছে। 5,500-এর বেশি ডাক্তার মণিপালের সঙ্গে যুক্ত, এবং অপারেশনাল বেডস মোর দ্যান 10,000। তো এই বৃহৎ একটা হসপিটালের কিছু এইমস থাকে যে আমি কীরকমভাবে আমার হসপিটালটাকে চালাবো। তো মণিপাল হসপিটালের মেন এইমস কি? একটা হচ্ছে ক্লিনিক্যাল এক্সিলেন্স, একটা হচ্ছে পেশেন্ট সেন্ট্রিক বিহেভিয়ার, আর একটা হচ্ছে এথিক্যাল প্র্যাকটিস, নৈতিকভাবে ডাক্তারিটাকে চালানো। এই 3-4টে জিনিস মিলে মণিপাল হচ্ছে আজকে বৃহত্তম হসপিটাল চেন ইন ইন্ডিয়া অ্যান্ড রাইট নাও ইন ইস্টার্ন ইন্ডিয়া। সেক্ষেত্রে ডক্টর শুভায়ু, যদি আমরা একটু ঢাকুরিয়া মণিপাল হসপিটালের দিকে নজর রাখি, তাহলে সেখানেও তো যথেষ্ট বেশি ইনফ্রাস্ট্রাকচারগতভাবে অনেক উন্নত হয়েছে, এবং যে কারণে রোগীরা এবং তার আত্মীয় পরিজনরা অনেক বেশি ভরসার জায়গা হয়ে উঠেছে এই মণিপাল হসপিটাল। অ্যাবসলিউটলি। দেখুন একটা কথা কি জানেন তো, ক্যান্সারের চিকিৎসাটা না একটা দলবদ্ধভাবে চিকিৎসা। ফুটবল খেলাতে যেমন একটা গোলকিপার থাকে, একটা ফরওয়ার্ড থাকে, একটা স্টপার থাকে, কেউ গোল করছে। ক্যান্সার আমি একা চিকিৎসা করে ভালো করতে পারি না। মানে তার জন্য দরকার একজন অঙ্কোলজিস্ট, মেডিকেল অঙ্কোলজিস্ট, রেডিয়েশন অঙ্কোলজিস্ট, সার্জন, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। এই দলগত পদ্ধতিতে চিকিৎসা করাটাকে আমরা বলি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। সেইটা ঢাকুরিয়াতে উই আর ভেরি প্রাউড যে এরকম একটা সংগঠিত একটা দল আমরা তৈরি করতে পেরেছি। আর আরেকটা হচ্ছে, এখন জানেন তো ক্যান্সারটা না অর্গান স্পেসিফিক হয়ে গেছে। মানে ব্রেস্ট ক্যান্সারের একজন চিকিৎসক, কোলন ক্যান্সার বা প্যানক্রিয়াটিক ক্যান্সারের একজন চিকিৎসক, প্রস্টেট ক্যান্সারের একজন চিকিৎসক, সার্ভাইকাল ক্যান্সারের একজন, গাইনোকোলজি ক্যান্সারে। সো এই যে অর্গান স্পেসিফিক ক্যান্সার প্রোগ্রাম, সেটা আগেন ঢাকুরিয়া ইজ ইমপ্লিমেন্টিং দ্যাট। সো আই থিঙ্ক সেই দিক থেকে বলতে গেলে যে উই আর আ সুপার স্পেশালিটি হসপিটাল ইন ডেলিভারিং ক্যান্সার কেয়ার। ডক্টর সৌমেন, আপনার কাছে জানতে চাইবো, এই ক্যান্সার আমরা তো আকছার শুনে থাকি এখন, এই কথাটা, এই রোগের সঙ্গে আমরা রীতিমতো অভ্যস্ত হয়ে গিয়েছি, কিন্তু এই ক্যান্সার আসলে কি, আর কি কি কারণে জেনারেলি ক্যান্সার হয়? ক্যান্সার হচ্ছে অনেকগুলো কারণ তার ভেতরে থাকে। সেটার জন্য যেটা হয়, ইউজুয়ালি যখন আমরা বৃদ্ধ হতে থাকি, তেমনি আমাদের কোষগুলোও বৃদ্ধ হচ্ছে, এবং বৃদ্ধ হয়ে একটা সময় গিয়ে তারা মরে যাচ্ছে। কিন্তু কিছু সেল হঠাৎ করে এই যে বৃদ্ধ হয়ে মরে যাওয়া, সেটা না হয়ে হঠাৎ করে তারা খুব বেশিভাবে ডিভাইড করতে থাকলো। আচ্ছা। এবং আনরেগুলেটেড এই যে ডিভিশন, সেল ডিভিশন হচ্ছে, এটা হওয়ার ফলে ধীরে ধীরে ওটা একটা টিউমার ফর্ম করলো। তো এই টিউমার মানেই যে ক্যান্সার তা কিন্তু নয়। আচ্ছা। টিউমার ইট মে বি বিনাইন, ইট মে বি ম্যালিগন্যান্ট। আমরা ক্যান্সার তখনই বলি যে কারণে কি ওই বায়োপসি করার জন্য পাঠানো হয় যে এটা কি বিনাইন টিউমার না ইটস এ ম্যালিগন্যান্সি আছে। কি কি কারণে হয় ক্যান্সার, সেটা আগে আপনাকে একটু জিজ্ঞাসা করি। কারণ যদি আমরা বলি, কারণ আমাদের এই প্রশ্নগুলো তো সততই ফেস করতে হয়। একদমই।
ক্যান্সার অনেকগুলো কারণের জন্য হতে পারে, দেয়ার আর সো মেনি রিজনস। তার মধ্যে আমরা কিছু কিছু লিঙ্ক যেটা পেয়েছি, যে স্মোকিং, আচ্ছা, লাইফস্টাইলটা ঠিক মতন ভাবে না চালানো, ডিসরেগুলেটেড যে লাইফস্টাইল, কারণে কি আপনারা সবসময় লাইফস্টাইল ম্যানেজমেন্টের উপর জোর লাইফস্টাইল দেন? ম্যানেজমেন্টের উপরে জোর দেওয়া, আচ্ছা, এবং কিছু ইনফেকশন, এগুলো কিন্তু কোনোটাই কোনো একজন পেশেন্টকে যদি আপনি ধরেন, তার ঠিক কোন কারণে হলো এখনো পর্যন্ত কিন্তু এটা বার করা সম্ভব হয়নি। তখন দেয়ার আর সো মেনি ফ্যাক্টরস। এই ফ্যাক্টরগুলো একসঙ্গে কাজ করে হয়তো সেটা অন্য মানুষেরও হচ্ছে, কিন্তু একটা মানুষের হঠাৎ করে দেখা গেল যে ওই যে সেলের মধ্যে জিন আছে যেটা ওই ডিসরেগুলেটেড যে বিহেভিয়ার অফ দ্য সেল সেটাকে নিয়ন্ত্রণ করে, ওই সুইচটা বন্ধ থাকে ইউজুয়ালি, ওই সুইচটা অন হয়ে যায়। আচ্ছা, ওই জিনগতভাবে যখন এই চেঞ্জটা হচ্ছে, যেটাকে আমরা বলি অঙ্কোজেন ফর্ম, অঙ্কোজিনে যখন ট্রান্সফার হয়ে যায়, প্রোটোঅঙ্কোজিন থেকে অঙ্কোজিন, এই অঙ্কোজিনটা যেটা করে সেলগুলোকে আনরেগুলেটেড বা ডিসরেগুলেটেড হতে গ্রোথ হতে সাহায্য করে এবং এটা তৈরি হয়। আচ্ছা, এই জায়গাটা একটু ডক্টর সৌমেন আপনাকে একটু ইন্টারাপ্ট করেই জিজ্ঞাসা করব, তো ক্যান্সার সেক্ষেত্রে গ্রো আর স্প্রেডটা এটা কিভাবে হচ্ছে? এটা যখন ডিসরেগুলেটেড ওয়েতে সেল ডিভিশন হচ্ছে, মানে সেলগুলো ভাঙছে, নতুন সেল তৈরি হচ্ছে, প্রথমে একটা টিউমার তৈরি হলো, কিন্তু তাদের খাবারের জন্য কি দরকার? তাদের তো নিউট্রিয়েন্টস দরকার। তারা তখন আশেপাশের যে ব্লাড ভেসেলগুলো ছিল সেখান থেকে তারা কিন্তু খাদ্য নিচ্ছিল, কিন্তু সেটা যখন আস্তে আস্তে বড় হচ্ছে তখন শুধু ওই জায়গাটা থেকে খাদ্য নিয়ে ও কিন্তু বাঁচতে পারছে না। তখন যেটা ও করছে, তখন ও কিছু সিগন্যাল পাঠাচ্ছে যার মাধ্যমে টিউমারের জন্য আলাদা করে ব্লাড ভেসেল তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলি অ্যাঞ্জিওজেনেসিস হওয়া। আচ্ছা, ওকে। এবং এই যে ব্লাড ভেসেলগুলো, এগুলো কিন্তু নর্মাল ব্লাড ভেসেলের থেকে একটু আলাদা থাকে, তখন ডিসরেগুলেটেড ওয়েতে এগুলোও তৈরি হয় এবং তখন এই সেলগুলো ব্লাড স্ট্রিমের মধ্যে ঢুকে যায় এবং সারা শরীরে ছড়াতে থাকে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড ম্যালিগন্যান্সি অর ক্যান্সার। ওকে, মানে এইভাবেই গ্রোথটা হয় আর এরকম এইভাবে ভাবেই স্প্রেডটাও গ্রোথটা হয় এবং স্প্রেডটা হয়। আমি ডক্টর সুভাইয়ের কাছে একটু চলে আসবো। ডক্টর সুভাই, ও জিআই ক্যান্সারকে কি বিভিন্ন মানে ডিফারেন্ট টাইপস আছে নাকি একটা টাইপেরই হয়? না, দেখুন, জিআই ক্যান্সার মানে কি, আমাদের মুখ থেকে পায়ুদার, এটা তো পুরোটাই জিআই ট্র্যাক্ট বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, যে কোনো জায়গায় ক্যান্সার হতে পারে। এবং আমরা জিআই সার্জনরা কী কী ক্যান্সার ট্রিট করি? পাকস্থলীতে ক্যান্সার, অগ্নাশয়ে ক্যান্সার, লিভার গল ব্লাডারে ক্যান্সার, কোলন এবং রেকটাম বা পায়ুদারে ক্যান্সার। সো এইরমভাবে আমরা ক্লাসিফাই করে দিই যে অর্গান স্পেসিফিক কোথায় কোথায় ক্যান্সার হতে পারে, এবং প্রত্যেক ক্যান্সারের কিন্তু কিছু বৈশিষ্ট্য থাকে বা কিছু ডিফারেন্ট সিমটমস থাকে, যেটা নিয়ে আমরা সবসময় রুগীদের বলি। যেমন আপনাকে একটা খুব ছোট উদাহরণ দিই, অনেক পেশেন্টদের জন্ডিস হয়। জন্ডিস হচ্ছে সামান্য একটা ব্যাপার, যে চোখটা হলুদ হলো, খিদেটা কমে গেল, পেটে একটু ব্যথা হলো এবং ইউরিনটা একটু হলুদ হচ্ছে। এবার সবাই ধরে নেয় যে এটা জেনারেলি যে আমার ভাইরাল হেপাটাইটিস, যে আমার একটু ইনফেকশন হয়েছে যেই জন্য জন্ডিস হয়েছে। কিন্তু তার সঙ্গে যদি আমরা দেখি যে একটু ওজন কমেছে এবং পেটে ব্যথা হচ্ছে, তাহলে আমার মনে হয় এটাকে না একটু তাড়াতাড়ি কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। আচ্ছা, বা ধরুন খুব একটা কমন জিনিস বলছি, মলদার দিয়ে রক্ত পড়া, ব্লাড মিক্স উইথ স্টুল। এবার সবাই কি ভাবে এটা পাইলস বা ফিশারের জন্য হচ্ছে, অনেক সময় ভাবে যে শরীর কষে যায় তার জন্য অনেক সময় হয়, মানে জেনারেলি ঘরে এটা হয়ে থাকে। নিশ্চয়ই। হ্যাঁ। সো লোকে কি মনে করে আমার একটু পাইলস হয়েছে, আমি একটু দোকানে গেলাম, একটা মলম লাগালাম, ঠিক হয়ে যাব, বা সো সেইখানে আমরা যেটা সব জায়গায় বলার চেষ্টা করি, যে আপনি বললেন না জেনারেল ওয়েলবিং অ্যান্ড হাউ টু স্টে ওয়েল, যে আর এক্ষুনি যে ডক্টর বাসু বলছিলেন যে আমাদের হোল প্রসেস অফ লিভিং, আমাদের দৈনন্দিন জীবনটা চেঞ্জ হয়ে গেছে। ক্যান্সারের একটা কারণ হচ্ছে অলসো রিফাইন্ড সুগার বা প্রসেসড খাবার দাবার, প্রসেসড ফুড আমাদের কনজাম্পশন অনেক বেশি বেড়ে গেছে। রেড মিট, আমি এটা বলছি না রেড মিট খাওয়া চলবে না বা প্রসেসড ফুড খাওয়া চলবে না,
কিন্তু সেটা কতটা খাবো কতটা খাবো না, এবং তার সঙ্গে তো স্ট্রেসও আছে, তার সঙ্গে এক্সেসিভ স্ট্রেস এখন আমাদের জীবনের একটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে আমাদের ডেইলি লাইফের সঙ্গে। এবার স্ট্রেসের সঙ্গে আপনাকে অ্যাড করতে হবে হচ্ছে এক্সারসাইজ করছি না, কেন ওবেসিটি অলসো হ্যাজ আ রোল ইন ক্যান্সার। এখন আমরা জেনে গেছি যে ওবেসিটি থেকে ক্যান্সার হয়, ওবেসিটি ইজ আ কজ। আচ্ছা, হ্যাঁ, সো মানে ওবেসিটি ইজ ওয়ান অফ দ্য কজেস। ওয়ান অফ দ্য কজেস। এখন সময় একটা ছোট্ট বিরতি, ক্যান্সার সম্পর্কে আরো অনেক কিছু জানবো, দেখতে থাকুন জি 24 ঘন্টা। ডক্টর সুবাই, আপনার কাছে যেটা জানতে চাইবো, কোলোরেক্টাল ক্যান্সার, এটা আমার কাছেও একটা নতুন টার্ম, তো এটা কি জিনিস প্রথম, এবং দ্বিতীয় কথা যে যদি আর্লি ডিটেক্ট হয় তাহলে এটার পুরোপুরি কি কিওর সম্ভব, আর যদি প্রিভেন্ট করতে যাই তাহলে কি কি প্রিকশনস নেওয়া উচিত? সো কোলন এবং রেকটাম হচ্ছে বৃহদান্ত্র এবং আমাদের মলদ্বার বা পায়ুদ্বার, এইটা হচ্ছে কোলন এবং রেকটাম। ইন্ডিয়াতে আমরা এখন দেখছি যারা ক্যান্সার বিশেষজ্ঞ কোলোরেক্টাল ক্যান্সারটা ভীষণভাবে প্রাধান্য পাচ্ছে। দেন অ্যাগেন ওই যে বলছিলাম আমরা ওয়েলবিং, খাবার দাবার, কম অল্প পরিমাণে জল খাওয়া, লাইফস্টাইল ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট। সো আমরা যেটা ডাক্তাররা বলি, যদি কোনো সিমটম, কি কি সিমটম, যেটা হচ্ছে পেট ব্যথা, পায়খানার সঙ্গে একটু রক্ত পড়লো, ওজন কমছে, ক্লান্ত লাগছে, তাহলে ইমিডিয়েটলি বিশেষজ্ঞকে দেখান। সিম্পল কতগুলো টেস্ট করার, মানে নিজে নিজে ডাক্তারি না করে বিশেষজ্ঞের একদম। পরামর্শ নেওয়া। এবং আরেকটা জিনিস সম্প্রতি যেটা আমরা সবাই ফেস করি আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে, যে মানুষ এসে বলে কি বায়োপসি করাবো, কেন তাদের ধারণা বায়োপসি করলে ক্যান্সার ছড়িয়ে পড়ে সারা শরীরে। এটা একটা ভেরি কমন কোয়েশ্চেন। একদম, তার মানে পুরোটাই এটা ভ্রান্ত ধারণা, একটা সেই পুরনো ঠাকুমার ঝুলির গল্প, হ্যাঁ, যে বায়োপসি ছাড়া চিকিৎসা করা যায় না। তা আমি যদি টিউমারটার বায়োপসি না করি, আমি চিকিৎসাটা করব কি করে? সঠিক চিকিৎসাটাই তাহলে হবে না। তো এক্স্যাক্টলি, সো সেই জন্য আমি একটা মিথ, এই মিথটাকে আমি সব জায়গায় বলার চেষ্টা করি যে বায়োপসি করলে ক্যান্সার ছড়ায় না। এবং আরেকটা মিথ হচ্ছে যে অপারেশন করলে ক্যান্সার বেড়ে যায়। সো বায়োপসি করানোটা খুব দরকার, কেন বায়োপসি করালে ধরা পড়বে যে ক্যান্সার আদৌ আছে না নেই। কারণ অনেক সময় কিছু বিনাইন টিউমার যেগুলো প্রি ক্যান্সারাস, তার চিকিৎসা এক, ক্যান্সার হলে তার চিকিৎসা এক। সো সেই জন্যে সবসময় বায়োপসি ইজ ম্যান্ডেটারি। আর সেকেন্ড কথা হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সারে জানেন তো এখন আমরা সব সার্জেনরা উই মুভড অ্যাওয়ে, অনেক সময় পেট কেটে সার্জারি, 15 দিন হাসপাতালে ভর্তি, সেখান থেকে আমরা দূরে সরে এসেছি। ছোট ছোট ফুটো ল্যাপারোস্কোপির মাধ্যমে সার্জারি, রোবোটিকের মাধ্যমে সার্জারি, রোবটের মাধ্যমে। অ্যাকচুয়ালি রোবোটিক বা ল্যাপারোস্কোপিক সার্জারিতে আমরা বেটার ভিউ পাই, অনেক ভিজুয়ালাইজেশন বেটার হয়, অ্যাকিউরেসিটা অনেক বেশি হয়, অ্যাকিউরেসি বেটার হয়, এবং যত অ্যাকিউরেসি বাড়াবেন তত ট্রিটমেন্ট বেটার হবে, আউটকামস বেটার হবে। 100 বার। আমি একটু ডক্টর সৌমেনের কাছে আসবো। ডক্টর সৌমেন, কিভাবে ক্যান্সার ডায়াগনোস কিভাবে হয় আর্লি স্টেজে? একটা সাধারণ মানুষ যারা বিশেষজ্ঞ নয় তারা কি করে বুঝতে পারবেন যে কোন সময় আমাকে বিশেষজ্ঞের কাছে যেতে হবে, আর এটা ডায়াগনোস হওয়ার পর ট্রিটমেন্টটা কিভাবে হয়? ধরুন কোনো একটা জায়গায় ঘা হলো, বহুদিন ধরে আছে কিন্তু সারছে না, গলাটা আমার ধরে গেছে কিন্তু আমি নিজের মতন করে চিকিৎসা করে যাচ্ছি। গলা ধরাটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেখানে আমরা কিন্তু রোগটাকে আর্লি স্টেজে হলে একদম সারিয়ে ফেলতে পারি। তেমনি কোনো একটা জায়গা থেকে, সেটা মূত্রর সঙ্গে হতে পারে, সেটা স্টুলের সঙ্গে হতে পারে, সেটা মহিলাদের ক্ষেত্রে বাচ্চা হওয়ার যে রাস্তা আর ভ্যাজাইনাল ব্লিডিং হতে পারে, অথবা মুখ থেকে কোনো জায়গা থেকে কোনো ব্লিডিং হলো, সেটা কাশির সঙ্গে হতে পারে। এই যে এগুলো তো অ্যাবনর্মাল, দিস আর অ্যাবনর্মাল। তো এইগুলো হলে গাইনোতে যেটা জেনারেলি মেয়েরা স্পটিং বলে ইগনোর করে যায়, ইগনোর স্পটিং করে যেটাকে ইগনোর করা হয়, যদি এটা মাল্টিপল টাইমস হতে থাকে, বা পোস্ট মেনোপজাল লেডি, আচ্ছা, তার ব্লিড হচ্ছে, ওকে, ঠিক আছে, এইগুলো হলে একটা আনএক্সপ্লেনড ফিভার, আনএক্সপ্লেনড ওয়েট লস, মানে ওয়েট লস হচ্ছে, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো যখন হয় না, তখন কিন্তু আমাদের একটা তিল আছে, তিলটা বহুদিন ধরে আছে, কিন্তু দেখা গেল একটা সময় গিয়ে হঠাৎ করে সেটা বড় হচ্ছে, সেটা
ব্যথা করছে ওই জায়গাটায়, ব্যথাটা অনেক পরে হয়, তখন আশেপাশের নার্ভগুলো না ধরলে হয় না, এবং তার সঙ্গে সঙ্গে ওর কালার চেঞ্জ হচ্ছে। এই যে জিনিসগুলো খুব সাধারণ জিনিস, এগুলো যদি একটু আমরা নিজেদের শরীরের দিকে যত্ন নিই তাহলে এটা প্রথমে ধরে ফেলা সম্ভব। তো ধরতে গেলে যিনি জানেন এই বিষয়ে তাদের কাছে আসতে হবে। তার কারণ ইফ ইউ গো টু জেনারেল ডক্টরস, ডেফিনেটলি তাদেরও একটা রোল আমাদের সোসাইটিতে আছে, তারা দেখেন, কিন্তু ডেফিনেটলি যারা ক্যান্সার বিশেষজ্ঞ তারা জিনিসটাকে আরও ভালো করে বোঝেন, কারণ আমরা এটা নিয়েই তো বহু বছর ধরে পড়াশুনো করছি বা চিকিৎসা করে যাচ্ছি। তো এটা করতে গেলে আমাদের কিছু টেস্ট করতে হয়, ধরতে গেলে টেস্ট করতে হবে। সাধারণ যে টেস্টগুলো আছে আমি ছেড়ে দিলাম। এগেন আই উইল গিভ এমফাসিস অন বায়োপসি। মানুষ এখনও ভয় পাচ্ছেন, স্টিল নাও আমরা যখন কথা বলছি এখানে বসে তারা কিন্তু ভয় পাচ্ছেন, তারা ডাক্তারবাবুদের কাছে যাচ্ছেন না, তারা বায়োপসি করালে রোগটা ছড়িয়ে পড়বে এই ভয়ে বায়োপসি করাচ্ছেন না। আর বায়োপসির মধ্যে দুটো কথা আছে, একটা হচ্ছে এফএনএসি করা, এটা আমি সাধারণভাবে আমরা দেখি অনেকে এখন এটা শিখে গেছেন, প্রথমেই একটা এফএনএসি করে। এফএনএসি কথাটার মানে হচ্ছে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। একটা ফাইন নিডল দিয়ে আমি সামান্য রস নিয়ে দেখছি যে তার মধ্যে ক্যান্সার সেল আছে কি নেই, কিন্তু এটার ফলস পজিটিভ হওয়ার সম্ভাবনা এবং ফলস নেগেটিভ হওয়ার সম্ভাবনা দুটোই বেশি। সেই কারণে whenever we suspect a ক্যান্সার এবং সেটা যদি বায়োপসি করার মতন জায়গায় থেকে থাকে তাহলে উই শুড গো ফর এ বায়োপসি। ইট মে বি প্রপার বায়োপসি। তার সঙ্গে রেডিওলজিক্যাল কিছু টেস্ট আছে, সিটি স্ক্যান, এমআরআই, পেট সিটি স্ক্যান যেগুলো এসছে, এগুলো নিয়ে আমরা একটা ঠিক করলাম। বায়োপসি রিপোর্টটা এলো, সেখানে দেখা গেল যে ক্যান্সার আছে। এবারে শুধু ওই রিপোর্টটার উপর বেস করে ওনারা প্রশ্ন করেন, স্যার তাহলে এটা কোন স্টেজে আছে? তার কারণ ওখানে লেখা আছে গ্রেড বলে একটা কথা আছে, গ্রেড 3, গ্রেড 2। ডাক্তার ওইটা কি স্টেজ? নো, দ্যাট ইজ নট স্টেজ। গ্রেডিং মিনস যে পেরেন্ট টিস্যুটা থেকে ক্যান্সারটা তৈরি হলো, তার যে বাবা মা, সেই তার মতন সেলগুলোকে দেখতে কিনা। সেটা যদি হয় একদম একই রকম দেখতে, দেন ইট ইজ গ্রেড 1 অর ওয়েল ডিফারেন্সিয়েটেড। কিছুটা হলেও দেখতে তার মতন, গ্রেড 2। একদমই তার মতন দেখতে না, মানে কতটা মিল আছে কতটা অমিল রয়েছে সেটাই হচ্ছে গ্রেডেশন। ইয়েস, এই গ্রেডেশনটার উপরে কতটা অ্যাগ্রেসিভ হবে টিউমারটা সেটা কিন্তু ডিপেন্ড করে অনেক সময়। আচ্ছা, এইবারে আসে স্টেজ। ওকে, স্টেজিং কথাটার মানে হচ্ছে যে রোগটা কতদূর ছড়িয়েছে সেটা যদি আমি না বুঝি, আমি যদি অন্ধের মতন একজন পেশেন্ট এলো, আমি বায়োপসি করলাম, ডায়াগনোসিস হলো, আমি তার ওইটার উপরে বেস করে কিছু চিকিৎসা দিলাম, দ্যাট ইজ নট দ্য রাইট ওয়ে। ওকে, ইউ হ্যাভ টু স্টেজ দ্য ডিজিজ, বিকজ এই স্টেজিংয়ের ওপরেই কিন্তু ট্রিটমেন্টটা ডিপেন্ড করে। আপনি রেডিয়েশনের কথা বললেন মাঝখানে, তো খুব ছোট্ট করে সংক্ষেপে জানতে চাইবো আপনার কাছ থেকে, রেডিয়েশনে কীরকম সাইড এফেক্ট থাকে? আমি যে জায়গাতে রেডিয়েশন দিচ্ছি সেই জায়গাতে কিছু সাইড এফেক্ট হতে পারে। আচ্ছা, পার্টিকুলারলি ওই জায়গাতে। তার মানে এগুলো সবই হচ্ছে আপনার আমার মতো সাধারণ মানুষের বেশ কিছু অমূলক ভয়। ভয়টাকে কাটিয়ে ফেলুন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, তার জন্য ডক্টরদের কাছে যেতে হবে। আমি ডক্টর সুভাইয়ের কাছে, এখানে আমার একটা ছোট্ট অ্যাডিশন আছে ডক্টর সৌমেনের কথায়। এই যে বললো না, বায়োপসি করা হলো, তারপর স্টেজিং করলাম, সিটি বা এমআরআই বা পেট সিটি, তারপর যেটা হয় আমাদের একটা টিউমার বোর্ড বা মাল্টিডিসিপ্লিনারি মিটিং, যেটা আমরা আপনাকে বলছিলাম আগে, আমরা একসঙ্গে ধরুন একটা ঘরে বসলাম। যেটা পেশেন্টরা জানতে পারে না সেটা হচ্ছে ওনারা কিন্তু একজন ডাক্তারবাবুকে দেখিয়েছে, কিন্তু ওনারা 6 জন বা 7 জন ডাক্তারবাবুর এক্সপিরিয়েন্সটা পাচ্ছে। হাউ ইজ দ্যাট পসিবল? ধরুন আমার কাছে কোনো পেশেন্ট হলো কোলন ক্যান্সার নিয়ে বা অগ্নাশয় বা প্যানক্রিয়াসের ক্যান্সার নিয়ে, তার একটা বায়োপসি হয়েছে। এবার সেই বায়োপসির পর স্টেজিং হলো, সিটি বা এমআরআই। সেই বায়োপসি এবং রেডিওলজি, সিটি এমআরআই নিয়ে আমরা ডক্টর সৌমেন, মেডিকেল অঙ্কোলজিস্ট, হিস্টোপ্যাথ সবাই একসঙ্গে আলোচনায় বসি, এই টিউমারটা কি করা উচিত, আগে সার্জারি করব না আগে কিমোথেরাপি দেবো না আগে রেডিয়েশন দেবো। প্যানেল অফ ডক্টরস আপনারা সেটা ডিসকাস করেন। সো তারপরে আমরা সেটা ঠিক করে এবার
ওই মাল্টিডিসিপ্লিনারি মিটিং বা টিউমার বোর্ডে যা নির্ধারণ করা হয় সেই মতোই কিন্তু চিকিৎসা হয়। এটা হয় না যে আমি সার্জন বলে আমি সার্জারি করব বা মানে ও এখানে রেডিয়েশন সিঙ্গেল অনকোলজিস্ট। ওপিনিয়নের কোনো জায়গা নেই, এখানে পুরো আপনাদের ডিসকাশন হয় এবং সেই হিসেবে আপনারা ট্রিটমেন্টটাকে এগিয়ে নিয়ে যান। অ্যাবসলিউটলি। ডক্টর সুভাষ, এখানে আমি একটু জানতে চাইবো স্টমাক ক্যান্সার এন্ড প্যানক্রিয়েট ক্যান্সারে তো এখানে কিছু কি কমন সিমটমস আছে? মানে যদি সেটা কমন সিমটমস থাকে তাহলে আর্লি যদি ডায়াগনোজ হয় তাহলে কিওরের কতটা চান্সেস থাকে সেখানে পুরোপুরি? এইখানে না আমার আপনাকে খুব একটা ছোট আমার এক্সপিরিয়েন্সের কথা বলি। সারা পশ্চিমবঙ্গের লোক দুটো ওষুধ খায় জানেন তো, একটা হচ্ছে অম্বলের ওষুধ, তার নামটা বলছি না, আর একটা হচ্ছে ঘুমের ওষুধ, ওভার দ্য কাউন্টার। এবার এই যে গ্যাস অম্বল হচ্ছে, একটু বুক জ্বালা করছে, একটু ওজন কমেছে, একটু বমি পাচ্ছে, আমি দিনের পর দিন অম্বলের ওষুধ খেয়ে যাচ্ছি। সর্বনাশ। হ্যাঁ, বা ধরুন প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ের ক্যান্সারটা ডায়াগনোসিস করা একটু ডিফিকাল্ট। আনফরচুনেটলি ওটা একটু লেট প্রেজেন্ট করে মানে আইদার জন্ডিস বা পিঠে ব্যথা নিয়ে, মানে আর্লি কোনো সিমটমস অ্যাজ সাচ থাকে না। অগ্ন্যাশয়ের ক্যান্সার বা প্যানক্রিয়াটিক ক্যান্সার আর্লি সিমটমস, ইফ ইউ আর লাকি ইউ মাইট হ্যাভ দেম। ওকে, সো জেনারেলি দিস ইজ ভেরি স্কেরি। না, ইট ইজ নট স্কেরি ইন আ ওয়ে। প্যানক্রিয়াটিক ক্যান্সার আমি একটা 32 বছর ভদ্রমহিলার প্যানক্রিয়াটিক ক্যান্সার ট্রিট করেছি, তার পায়খানা দিয়ে কালো রক্ত পড়ছিল, টিউমারটা ইন্টেস্টিনে ইনভেড করে, অ্যান্ড শি ওয়াজ ভেরি লাকি ইন দ্য সেন্স, কারোকে তার বলা যায় না আপনার ক্যান্সার হয়েছে, ইউ আর লাকি, বাট এত তাড়াতাড়ি ডায়াগনোসিস হয়ে এবং সার্জারি হয়ে তিনি ভালো হয়ে গেলেন সারা জীবনের মতো। যেটা আমরা বলার চেষ্টা করি সাধারণ মানুষকে, 45 বছরের ঊর্ধ্বে প্রত্যেক মেয়ের একটা ম্যামোগ্রাম করা উচিত, ক্যান্সার হোক বা না হোক, বা সার্ভাইকাল ক্যান্সারের জন্য একটা প্যাপ স্মিয়ার, বা রেগুলার ডেন্টাল চেকআপ হেড নেক ক্যান্সারের জন্য, বা 45 বা 50 ঊর্ধ্ব বয়স্ক লোকেদের একটা প্রস্টেটের জন্য একটা আল্ট্রাসাউন্ড, কোলন বা রেকটাল ক্যান্সারের জন্য একটা কোলোনোস্কোপি। যত তাড়াতাড়ি ক্যান্সারটা আর্লি ধরা পড়ে, চিকিৎসাটা তত টার্গেটেড এবং ভালো, এবং তত তাড়াতাড়ি তারা ভালো হয়ে যায়। ক্যান্সার নিয়ে যদি সত্যি চিন্তিত হন, আশঙ্কিত হবেন না, প্রথম কথা। দ্বিতীয়ত, নিজে নিজে ডাক্তারি না করে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিন। মণিপাল হসপিটালস তো রয়েছে আপনাদের জন্য। আর এখানেই শেষ করছি আজকে এই বিশেষ অনুষ্ঠান, আর আপনারাও দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।